আমি জাস্ট দুইটা কথা বলতে চাই সলিম ভাইয়ের কথা প্রসঙ্গে। আচ্ছা, প্রথমে কুমিল্লা সম্বন্ধে একটা কথা বলি। প্রথমে কুমিল্লা সম্বন্ধে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা না বলে আমি শুরু করতে পারবো না। কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন যে আমি কুমিল্লায় বহুবার শুটিং করতে এসেছি, এবং আমার প্রেম মানে আমি যাকে বিয়ে করেছি পরে তিশা, আমার প্রেমেরও গভীরতা শুরু হয় কুমিল্লাতে। ক্যারাম নামে আমি একটা প্রোডাকশন করতে এসেছিলাম, আপনাদের অনেকের মনে থাকতে পারে যারা ক্যারাম দেখেছেন। ফলে কুমিল্লাতে শুধু শুধু যে নজরুলের প্রেমের স্মৃতি আছে তারা, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি আছে এখানে। আমরা আপনারা জানেন যে আমি যখন ফিল্ম বানাতাম, এখন তো আমাকে এক সরকারি কাজে ঢুকে ফিল্ম বানানো বন্ধ করতে হচ্ছে আপাতত। তো আমাদের একটা নিয়ম ছিল যে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা, আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলতাম না, আমরা বলতাম ভাই ব্রাদার। তো আমরা ভাই ব্রাদাররা সব একই বাসায় থাকতাম। আমাদের একজন ভাই ব্রাদার, আমি জাস্ট আপনারা নিশ্চিত আপনারা এই সুখবরটা জানেন, তারপর আরেকবার শেয়ার করছি, ওকে অভিনন্দন জানাচ্ছি। আদনান আল রাজীব গতকালকে কানে অ্যাওয়ার্ড জিতেছেন, প্রথম বাংলাদেশি কোনো ফিল্ম মেকার কান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে। বিগ হ্যান্ডস টু ইন্ডিয়া। তো আমরা যখন এই সব ভাই ব্রাদার একটা বাসায় থাকতাম, ওখানে একজন কবিও ছিলেন, মার্জুক রাসেল। তো মার্জুক প্রায় আমাদেরকে, আমরা এই কুমিল্লাতে যখন শুটিং করতে আসতাম, আমরা দারোগা বাড়ির এখানে শুটিং করেছি, কোন কোন জায়গায় নজরুল গিয়েছে এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হতো। তো আমরা নজরুলকে, মার্জুক বিভিন্ন সময় রেফারেন্স দিত নজরুলকে দুষ্টামি করে যে বড় ভাই। সো আমরা হচ্ছি সে অর্থে ওনার ছোট ভাই। এবং এবং আমি সলিমার কথা শুনতে শুনতে মনে হলো যে আসলে অনেক কিছু জিনিস আপনি নিজেও জানেন না, আপনার অজান্তে আপনার জীবনে আগে থেকে হয়তো নির্ধারিত থাকে বা ঘটতে থাকে এরকম ভাবে যেটা আপনি অনুমান করতে পারেন না। যেমন সলিম ভাই নজরুল ইসলামের অনেকগুলো প্রসঙ্গের কথা বলেছিলেন, অন্যায়ের প্রতিবাদ। আপনি নজরুলের সাহিত্যের দিকে যদি তাকান, একটা বিশাল অংশ জুড়েই হয়তো অন্যায় অথবা তার স্বদেশের মানুষের প্রতি যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা দেখতে পাবেন। সেটা কবিতা পাবেন, তার চিঠিপত্রে পাবেন, প্রবন্ধে পাবেন, গানে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। সলিম ভাই সফা ভাইয়ের একটা অভিযোগের কথা বলেছিলেন, যে সফা ভাই বলেছেন যে, মানে আমি হুবহু কোট করতে পারছি না, আমি যতটুকু বুঝেছি সেখান থেকে বলি, সেটা হচ্ছে এই যে নজরুল অনেক লাউড, মানে সুকুমার বৃত্তির ব্যাপারটা একটু কম। এটা নজরুলের সম্বন্ধে এক ধরনের অভিযোগ। তখন আমি বসে বসে, আমি সবসময় যে কোনো কিছু বোঝার চেষ্টা করি আমার নিজের জীবন দিয়ে, আমার সাথে আমি মিলিয়ে দেখার চেষ্টা করি, আমার ধারণা আমরা সবাই তাই করি। তো আমি দেখলাম যে আমি আগে ছিলাম ফিল্ম মেকার, ফেসবুক জিনিসটা যখন আসে না, এবং খুব ভালো ছিলাম, হ্যাঁ অনেকে আমার কাজ পছন্দ করতো, অনেকে অপছন্দ করতো। ফেসবুক আসার পরে দেখলাম যে আমি ইনস্ট্যান্ট অনেক বিষয়ে কমেন্ট করি, মন্তব্য করি, হয়তো একটা অন্যায় দেখলে কথা বলার চেষ্টা করি। এখন এই অন্যায় দেখলে যখন আপনি কথা বলতে থাকেন, তখন কিন্তু আপনি প্রতি পদে পদে একটা পক্ষ এবং বিপক্ষ তৈরি করতে থাকেন, এবং একটা পর্যায়ে গিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করাটা আপনার স্বভাবের মধ্যে ঢুকে যায়, আপনার স্বভাবের অংশ হয়ে ওঠে। এবং এইটার বিপদ হচ্ছে, আমি আমার মনে নেই কবে লিখছিলাম, আমার মনে হয় 15-16 সালের দিকে কোনো একদিন ফেসবুকে লিখছিলাম যে অন্যায়ের প্রতিবাদ করতে করতে আমাদের কণ্ঠস্বর কর্কশ হয়ে যায়। আসলে আপনি যত প্রতিবাদ করবেন, আপনার কণ্ঠস্বর ঝাঁঝালো হবে, অনেক চড়া হবে এবং অনেক কর্কশ হবে। এখন শিল্পীর আসলে কি করার আছে? আপনার পাশে মানুষ মারা যাবে, আপনার পাশে মানুষ গুম হয়ে যাবে, আপনার পাশে হাজার হাজার মানুষকে গুলি করে ফেলে দেবে, এবং আপনি কি তখন চুপ থাকবেন? দ্যাট ইজ এ কোয়েশ্চেন। আপনি চুপ থাকতে পারেন। জালিয়ানওয়ালা বাগ যখন হত্যাকাণ্ড ঘটবে, তখন আপনি শিল্পী হিসেবে আপনি চুজ করতে পারেন যে আপনি কথা বলবেন নাকি না বলবেন। আপনি না বললে আপনি আরামে থাকবেন, সুকুমার বৃত্তির চর্চা আরও আপনি বাড়াতে পারবেন, কিন্তু বললে আপনার কণ্ঠস্বর আরও ঝাঁঝালো হয়ে উঠবে। নজরুলের কাজের মধ্যে আপনি এই ঝাঁঝালো ব্যাপারটা পাবেন। এখন শিল্পের তুল্যমূল্য বিচারে ইতিহাস কি বিচার করবে সেটা ইতিহাসের ব্যাপার, কিন্তু আপনি নজরুলের রচনার দিকে যদি তাকান, যে লেখাগুলো, অনেকগুলো লেখাই সলিম ভাই কোট করলেন, আরও অনেক লেখা আছে, আপনি দেখেন যে লেখাগুলো উনি ব্রিটিশ বিরোধী
এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য লিখেছিলেন, সেই একই লেখা 24 সালে এসে বাংলাদেশের তরুণেরা তাদের স্বাধীনতার জন্য ব্যবহার করবে। এটাই হচ্ছে শিল্পের শক্তি, এটা হচ্ছে শিল্পের পাওয়ার। যে উনি কত বছর আগে বসে লিখেছেন, তখন হয়তো জানতো না যে বাংলাদেশে একসময় হাসিনা শাহী নামে একজন এসে নাজেল হবে এবং তাকে তাড়ানোর জন্য বাংলাদেশের তরুণদেরকে নজরুলের দ্বারস্থ হতে হবে, এটা তারা জানতো না, কিন্তু ঘটনাটা ঘটেছে। আই থিঙ্ক দিস ইজ দ্য শিয়ার পাওয়ার অফ এনি ক্রিয়েটিভ ওয়ার্কস। এটা কবে কবে আবার যে কবে এটা রিলেভেন্ট হয়ে উঠবে এটা আপনি জানেন না, এবং এটাই হচ্ছে শিল্পের সৌন্দর্য। এতে যদি কিছুটা ললিত কলা, সুকুমার বৃত্তি কি বলে ক্ষুণ্ণ হয়, আমি মনে করি বৃহত্তর মানবতার জন্য এটা অনেক মঙ্গলজনক। এই ক্ষুণ্ণ হওয়াটাও ভালো, আমি সেটা বিশ্বাস করি। আরেকটা কথা, খুব সুন্দর কথা সুলেখা বলেছেন যে সম্মান, নাগরিকের সম্মান। আপনি দেখেন যে কিরকম অদ্ভুতভাবে সেই আন্দোলন, কোথায় উনি লিখেছেন ব্রিটিশের বিরুদ্ধে, এখন আমাদের 24-এ এসে আমরা একই জিনিস ব্যবহার করছি। দেয়ালে দেয়ালে তো দেখেছেন আপনারা ওনার কবিতা, ওনার গান। এই যে সম্মানের প্রসঙ্গটা, আমার মনে আছে আমি এবার জুলাইতে যখন আন্দোলন হয় তখন আমি অস্ট্রেলিয়াতে আমার ট্রিটমেন্ট চলছিল। আমি এর আগে জানুয়ারিতে আমার একটা স্ট্রোক হয়েছিল। তো এই ট্রিটমেন্টের মধ্যে ইজ ভেরি ডিফিকাল্ট, আপনি তো শান্ত থাকতে পারবেন না আপনার দেশে যখন এরকম গোলাগুলি চলবে। তো 16 তারিখে বা 17 জুলাই, আমার এখন মনে নেই কবে লিখেছিলাম, আমি একটা কথা লিখেছিলাম যে যদি আপনারা কেউ মনে করে থাকেন, তখন পর্যন্ত আন্দোলনটা কোটারই ছিল, কোটার আন্দোলন, কিন্তু আমি লিখেছিলাম যে আপনারা যদি কেউ মনে করে থাকেন এটা শুধুমাত্র কোটার আন্দোলন অথবা একটা সরকারি চাকরি পাওয়ার আন্দোলন, আপনারা বোকার স্বর্গে আছেন। এই আন্দোলনটা আসলে নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার আন্দোলন, অর্থাৎ নিজের দেশে আমি আমার দেশে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচবো, এটার আন্দোলন। অ্যাপারেন্টলি বাইরে চাকুরির কথা ছিল, কিন্তু আমরা জানতাম মানুষের ভেতরে ক্ষোভটা কি। আমরা জানতাম এই যে ছেলেরা রাস্তায় গেছে এদের প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ আছে। এবং হুজ আবরার ফাহাদ অ্যাকচুয়ালি? আবরার ফাহাদ হচ্ছে সেই মানুষটা, আপনি জাস্ট ভাবেন একটা ইয়াং ছেলে বইটা পড়ে, সে দেশের ন্যায্য হিস্সার কথা লিখেছে। এটা লেখার অপরাধে তাকে কে মেরেছে? বাংলাদেশি একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। এখন আবরার কার বিরুদ্ধে লিখেছে? আরেকটা দেশের, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর বা তার সরকারের কার্যক্রমের বিরুদ্ধে লিখেছে। এবং এটাতে সংক্ষুব্ধ কে হয়েছে? আমার দেশে একটা প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, এবং সংক্ষুব্ধ হয়ে সে আবরারকে পিটিয়ে মেরে ফেলেছে। এবং আমি তো, আপনারা নিশ্চয়ই, আপনারা অনেকেই আন্দোলনে ছিলেন, আপনারা জানেন যে এবারের আন্দোলনে দ্য বিগেস্ট ড্রাইভিং ফোর্স ওয়াজ আবরার ফাহাদ। আবরার প্রত্যেকের বুকের মধ্যে ছিল। আপনারা হয়তো স্লোগানে আবরারকে আমরা শুনিনি, কিন্তু আমরা জানি যে প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ ছিল। এবং যে কারণে আপনারা দেখেছেন যে আবরার ফাহাদকে এবছর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। এবং আমাদের মধ্যে যখন প্রথম আলোচনা হয়েছিল তখন এই খবরটা কোনো না কোনোভাবে সংবাদপত্রে লিক হওয়ার পরে আমি দেখলাম যে অনেক সমালোচনা হচ্ছে। অনেকে লিখছে যে কেন আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হবে। তখন আমি আমার ফেসবুকে একটা লেখা লিখেছিলাম, আমি বলেছিলাম আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হবে, এটা যারা বুঝতে পারছেন না কেন, তাদের উদ্দেশ্যে আমার দুইটা কথা বলার আছে। এই কথাটা বলে আমি আমার বক্তব্যটা শেষ করব, কারণ এটা নজরুলের সঙ্গে প্রাসঙ্গিক। বিকজ নজরুল মূলতই স্বাধীনতার কবি। আমি সেখানে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল। আমরা স্বাধীনতা পদক দিচ্ছি মুক্তিযুদ্ধকে স্মরণ করে। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল একটা স্বাধীন দেশ পাওয়ার জন্য, না? এখন স্বাধীন দেশের ব্যাপারটা কি আসলে? সার্বভৌমত্ব ইজ দ্য এসেনশিয়াল থিং। সার্বভৌমত্ব ছাড়া কোনো স্বাধীন দেশের আসলে স্বাধীনতা বলে কোনো কিছু নাই। সো আবরার ফাহাদ জীবন দিয়েছেন সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসাবে। যে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দেয় সে আসলে আমাদের স্বাধীনতার ভ্যানগার্ড। ফলে মুক্তিযুদ্ধের নায়ক শুধুমাত্র যে মুক্তিযুদ্ধ গ্রহণ করলে হবে তা না। আজ থেকে 200 বছর পরে আবারও যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কি বলে ছিনিমিনি খেলার চেষ্টা করে, আবারও কোনো আবরার ফাহাদ
নাজেল হবে এবং সেই আবরার ফাহাদ আবারও স্বাধীনতা পদক পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। উই আর গ্ল্যাড যে আমরা এটা করতে পেরেছি এবং এটা আমাদের কোনো মহত্ব না। এই পদকগুলো বা এই কাউকে পুরস্কারের জন্য চিহ্নিত করা সরকারের কোনো মহত্ব না। এটা আসলে একটা পলিটিক্যাল অ্যাক্ট। পুরস্কার একটা রাজনৈতিক ঘটনা। রাজনৈতিক ঘটনা এই অর্থে যে আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার মধ্য দিয়ে আমরা বলতে চাই আমাদের রাজনীতিটা কি। আমাদের রাজনীতি হচ্ছে সার্বভৌমত্ব ছাড়া বাংলাদেশের না কোনো দেশের স্বাধীনতাই সচল থাকতে পারে না, অচল হয়ে যায়। আমি বিশ্বাস করি 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা অল্প কয়েকদিনের সরকার, এরপরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসবে। যারাই আসে আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশকে আর এরকম জায়গায় নেওয়া যাবে না যখন অন্য একটা দেশ থেকে একজন পররাষ্ট্র সচিব এসে বলবে এই এরশাদ তোমাকে নির্বাচনে যেতে হবে কারণ তুমি নির্বাচনে না গেলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে। অথবা কেউ একজন এসে পাশের দেশের কোনো একটা বিষয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে আমার দেশের কোনো আবরার মারা যাবে। এই ঘটনা আর ঘটবে না। এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন।